এদিকে এদিকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে চলে আসলাম ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া থানার একটা গ্রামে। আপনাদেরকে আসলে দেখাবো যে আসলে কৃষি জমি যারা চাষবাস করে থাকেন, এই সকল প্রত্যেকটা জমির ক্ষেত্রে আসলে যারা আসলে ধানের চারা রোপণ করে থাকেন তারা আসলে যে পরিমাণ পরিশ্রম করে থাকেন সেই পরিমাণে আসলে বাংলাদেশে কিন্তু ধানের দাম আসলে যে পরিমাণ কৃষকরা পেয়ে থাকে, সেক্ষেত্রে আমি বলতে চাই যে আসলে তাদের অনেকটাই লস থাকে। কিছু কিছু এরিয়াতে অবশ্য ধানের আসলে পরিমাণটা বেশি হয়ে থাকে, সেজন্য আসলে এই অনেকটা লাভবান। আবার কিছু কিছু এরিয়াতে ধান আসলে ফলনটা একটু কম হয়ে থাকে, সেই সকল এরিয়াতে ধান আসলে অনেকটাই কম হয়। সেজন্য আসলে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কৃষকেরা যখন আসলে চারা রোপণ করে থাকেন, প্রত্যেকটা চারা রোপণের ক্ষেত্রে কৃষকের আহ, আহ, মমতাময়ী হাত কিন্তু প্রত্যেকটা চারার সাথে স্পর্শ করে থাকেন। আসলে কৃষকেরা কিভাবে চারা রোপণ করে থাকেন সে বিষয়ে আজকে আপনাদেরকে আমি ভিডিও দেখাবো, আপনারা দেখতে থাকেন। আর আসলে কৃষকেরা প্রতিনিয়ত আসলে ফসল ক্রিয়েট করার জন্য এই সকল জমিতে আসলে যুদ্ধ করে থাকেন। আহ, আমরা যে শহরের মধ্যে এত সুন্দর চাউল পেয়ে থাকি, এগুলা আসলে খেতে সেই চাউলগুলা উৎপাদন করে থাকেন কৃষকেরা। তো আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে চারা রোপণ করে। আর আসলে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আসলে আমি দেখাবো আজকে। হুম, সুপ্রিয় দর্শক, আসলে কৃষকের সন্তানেরা কিন্তু ছোট থেকেই তারা অনেক পারদর্শী এবং তারা এক্সপার্ট হয়ে থাকে, কারণ তারা বাবা মায়ের সাথে কিন্তু ধান রোপণ করে থাকেন অলওয়েজ। তো সেই জন্য তারা কিন্তু ধান রোপণে হচ্ছে যে অনেকটাই পারদর্শী থাকে এবং তাদের প্রশিক্ষণ আসলে ছোট থেকেই নেওয়া হয়ে থাকে। যে তারা বাবার সাথে আসলে খেলার ছলে চলে আসে ক্ষেতের মধ্যে, যারা আসলে ধান চাষ করে থাকেন যে সকল কৃষক, তাদের সাথে আসলে হচ্ছে যে ক্ষেতে তারা দেখার জন্য চলে আসে। তখন আসলে তারা শখ করে রোয়া রোপণ করতে থাকে। সেই জন্য আসলে তারা এই যে দেখেন, একজন বড় মানুষ যেভাবে এক্সপার্টলি আসলে রোয়া রোপণ করে থাকে, সেভাবে আসলে আহ, উনি রোয়া আসলে যে কৃষকের যে সন্তানেরা থেকে থাকে তারা কিন্তু এই যে রোয়ায় খুবই এক্সপার্ট। আমি যে আসলে আজকে এট ফার্স্ট হচ্ছে আহ, রোয়া রোপণ করতেছে এরকম একটা ক্ষেতে আজকে চলে আসলাম আপনাদেরকে রোপণ সম্পর্কে দেখানোর জন্য। এখানে আসলে যে একজন ছেলে রোপণ করতেছেন, উনি হচ্ছে কি নাম আপনার? এই যে ওনার নাম হচ্ছে তাসির। ওই রোয়া রোপণ করতেছে। তো আহ, আপনি কতদিন যাবত এই রোয়া রোপণ করে থাকেন? অনেক দিন, তাই? সু- সুপ্রিয় দর্শক, উনি আসলে ছোট থেকে অনেক এক্সপার্ট। আজকে এখন আমরা ওর সাথে কথা বলবো। আসলে তুমি যে রোয়া রোপণ করতেছো, কতদিন যাবত রোপণ করো? অনেক দিনও। তাই? তো এক্সপার্ট কিভাবে শিখলা তুমি রোয়া রোপণ? হ্যাঁ, বলো। নানার নাগে একের পরে শিখছি। শিখছো নানা নানু শিখে নানুর গেছে। সাথে রোয়া লাগাইতে লাগাইতে? পড়াশোনা করো না তুমি? পরে কোন শ্রেণী? টু। টুয়ে। সুপ্রিয় দর্শক, আসলে একটা আশ্চর্য বিষয় হচ্ছে ওই টুয়ে পড়াশোনা করতেছে, প্লাস হচ্ছে ওনার নানুর সাথে উনি আসলে রোপণের সাথে হেল্প করতেছেন। এটা আসলে অনেক বড় একটা বিষয় যে উনি রোপণের রোয়া রোপণের চারা রোপণের যে কার্যক্রম থাকে ক্ষেতের জন্য এখানে হেল্প করতেছে ওনার নানুর সাথে। উনি আসলে খুবই সুন্দর করে যে রোপণ কার্যক্রম, মানে রোয়া যে আহ, রোপণ করতে হয় চারাগুলো, এগুলো আসলে খুবই দক্ষতার সাথে আসলে শিখে নিয়েছে। যে দক্ষতার সাথে কিন্তু রোপণ করতেছে। হ্যাঁ, আমরা এখন দেখতেছি ওনার হচ্ছে যে রোয়া রোপণের দৃশ্য, যে উনি খুবই দক্ষতার সহিত আসলে রোপণ করতেছে। আসলে বড় বড় উন্নত কান্ট্রিতে যারা রোয়া রোপণ করে থাকে, চারা রোপণ করে থাকেন, তারা কিন্তু হচ্ছে মেশিনের মাধ্যমে রোপণ করে থাকে। হ্যাঁ, মেশিনের মাধ্যমে চারাগুলো রোপণ করে থাকে ওইভাবে প্রসেসিং করে। আর বাংলাদেশে তো আসলে মেশিন সিস্টেমটা আসলে অ্যাভেলেবেল চালু হয়নি। প্রতিনিয়ত কৃষক হচ্ছে তাদের হাতের ছোঁয়ায় প্রত্যেকটা চারা রোপণ করে থাকে। আসলে গ্রামের দৃশ্যগুলো বরাবরই অনেক সুন্দর হয়ে থাকে, ন্যাচারাল দৃশ্য। এখানে আসলে
মাঠের পর মাঠ, ক্ষেতের পর ক্ষেত হচ্ছে কৃষকেরা রোপণ কার্যক্রম চলতেছে। এই যে এখানে 3 জন কৃষক রোপণ করতেছেন, হ্যাঁ। আর হচ্ছে এই সময় হচ্ছে বুড়ো রোপণের সময়। বুড়ো রোপণের আসলে বুড়ো কৃষকের একটা সুন্দর ফসল। এটা আসলে যে অনেক আশা ভরসা থাকে এই ফসলের উপর। আসলে আগে এক সময় বছরে হচ্ছে বুড়ো, আউশ, আমন রোপণ করা হতো। এখন কিন্তু এমনটা না। এখন হচ্ছে যে শুধু 2টা ফসলই করে থাকে। বুড়ো আর হচ্ছে বুড়োর পর আরেকটা ফসল করে থাকে। 2-3টা ফসল আসলে এখন হয় না। এখন হচ্ছে পানিতে কিছু কিছু বন্যা কবলিত এলাকা, যখন আসলে এই সকল এলাকাতে তারা ওই ফসলগুলো সুন্দরভাবে করতে পারে না। যদি আসলে রোপণ করেও থাকে তাহলে হচ্ছে বন্যা কবলিত এলাকাগুলোতে পানি এসে তাদের আসলে রোয়াগুলো নষ্ট হয়ে যায়। সেজন্য আসলে যদি সার পরে হচ্ছে যে চারা রোপণ করে থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের অনেকটা লস হয়ে থাকে। বন্যা কবলিত এলাকা যে সকল আছে এগুলো আসলে কৃষকের জন্য কিন্তু খুবই মারাত্মক বা হচ্ছে তাদের আসলে কষ্টের ব্যাপার হয়ে থাকে। বন্যা কবলিত এলাকাগুলি আসলে খুবই একটা ভালো না। তো 2টা ফসল ক্রিয়েট করে থাকেন কৃষকেরা, হচ্ছে যে বুড়ো আর আউশ। আজকে আমরা আসলে যে চারা রোপণ কার্যক্রম চলতেছে এখানে আমরা চলে আসলাম। যে এখানে একজন আপনাদেরকে দেখাইছি যে ছোট একজন তাসির নামে হচ্ছে ওই টুয়েতে পড়াশোনা করে। টুয়েতে পড়াশোনা করে শহরের মধ্যে যারা আসলে যে ছেলেরা জীবনযাপন করে তারা কিন্তু আসলে এই ধানের চারা, ধান গাছ কি এটা কিন্তু অনেক সময় চিনে না। আর হচ্ছে আর গ্রামে যারা বসবাস করে থাকেন তারা কিন্তু ওই যে অনায়াসে মেশিনের মতো করে ওনারা খুব দ্রুতগতিতে আসলে চারা রোপণ করতে পারে। এখন কথা বলবো হচ্ছে তাসিরের সাথে। হ্যালো, তো তুমি কতদিন যাবত রোপণ করো? অনেক দিন ধরে, অনেক দিন। কত বছর? 4-5 বছর হবো। 4-5 বছর। ও, ছোট থেকেই। তোমার পড়াশোনা কি অবস্থা, কেমন চলতেছে? বালাই। ভালো। তুমি কি কোন স্কুলে পড়াশোনা করো? দামর নাম কি স্কুলের? দামর মুসিমারা প্রাথমিক বিদ্যালয়। মহিষমারা প্রাথমিক বিদ্যালয়। ও আচ্ছা আচ্ছা, খুবই ভালো। তুমি কয়টা থেকে কয়টা স্কুলে যাও? একটা। একটায়। কয়টা পর্যন্ত ক্লাস হয়? ও 12টা তরি। 12টা পর্যন্ত। 9টার সময় যাই, 12টার সময়। 9টা বাজে যাও, 12টায় ছুটি দিয়ে দেয়। হ্যাঁ। পড়াশোনা কেমন চলছে? ভালো। হ্যাঁ। তুমি এই যে রোপণের কার্যক্রম কিভাবে শিখলা? ওই যে নানার নগে যাইতে যাইতে শিখতে শিখতে শিখছি। তাই? এত ছোট মানুষ রোপণ করতে পারো ঠিকঠাক? জি। ঠিক আছে, আমাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি রোপণ চালিয়ে যাও, সমস্যা নাই। আমরা দর্শকদেরকে আসলে দেখাচ্ছি। আমরা এখন আরেকজন আসলে রোপণ করতেছে। ওর আসলে এখন পড়াশোনা করার কথা। ও আসলে পড়াশোনা করে কিনা এই বিষয়ে আসলে জিজ্ঞাসাবাদ করব। আর হচ্ছে নানুর যে আসলে ক্ষেত, ওই ক্ষেতে আসলে হেল্প করতেছে। তো নাতিন নানুর ক্ষেত আছে যে এখানে রোপণের কাজে সাহায্য করতেছে। তো ওরা ছোট থেকে আসলে খুবই এক্সপার্ট। এখন যে আসলে রোপণ করতেছে ওর নাম সহ আসলে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব, যে ওর রোপণ আসলে খুবই দক্ষতার সহিত রোপণ করতেছে। রোপণ কার্যক্রম আসলে হ্যালো, কি নাম তোমার? মোহাম্মদ রাব্বি হোসাইন। রাব্বি হুসাইন। আসলে তুমি এই যে রোপণ কার্যক্রম করতেছো, চারা রোপণ করতেছো, কতদিন যাবত রোপণ করো? এটা ধরেন গিয়া ছোটবেলা থেকে। ছোট থেকেই? তুমি তো খুবই দক্ষ আমি দেখলাম। আরেকটা বিষয় হচ্ছে যে চারা রোপণের আগে কি কি আসলে পদক্ষেপ নিতে হয় বা আসলে কিভাবে রোপণ করতেছো তোমরা? আমরা শুরু থেকেই হ্যাঁ। প্রথমে জমি হাল বাইছে, তারপরে মই দিছে, তারপরে ই আর কি সার দিছে, সার দিয়ে রোয়া লাগাইতেছে। ও আচ্ছা আচ্ছা, এরপর আসলে রোয়া রোপণের পর তোমরা কি কি করে থাকো এই আসলে ক্ষেতে? খেতে ঘাস উঠলে ঘাস বাঁচতে হয়, আচ্ছা, তারপর? আর সার দিতে হয়, বীজ দিতে হয়। আচ্ছা, এর মাঝখানে আরেকটা প্রশ্ন করি। তুমি কেউ আসলে রোপণ করতেছো, ঠিক আছে, এটা ভালো। আসলে বাবা মা বা হচ্ছে নানুদের কাছে হেল্প করা এটা আসলে খুবই মহত্বের কাজ বা হচ্ছে এটা খুবই ভালো। তোমার পড়াশোনা কি কি করতেছো তুমি? পড়াশোনা করতেছি কিসে পড়াশোনা করতেছো তুমি? এই 8ম শ্রেণীতে। 8ম শ্রেণী। ও আচ্ছা, পড়াশোনার পাশাপাশি তুমি আসলে খেতে হেল্প করে থাকো? জি।
খুবই ভালো। আর হচ্ছে আমরা এখন আসলে দর্শকদেরকে বলতে চাই যে আসলে রোপণের পর যে তোমরা ক্ষেত আগাছা বাছার পর কি কি কার্যক্রম করে থাকো? ক্ষেতের আগাছা বাসার পর আমরা খেতে সার বিষ দিয়ে এগুলাই আর কি কার্যক্রম। আচ্ছা আচ্ছা, সার বিষ দেওয়ার পর হচ্ছে এখানে তোমরা যে রোপণ করতেছো এখানে কতটুকু জমি? এখানে 4 কাঠা। 4 কাঠা, আচ্ছা খুবই ভালো। 4 কাঠা জমি আসলে যদি এখন বর্তমানে যে রোপণ করতেছো এটা কি ফসল? এটা বুড়ো ফসল। বুড়ো ফসল, আচ্ছা খুবই ভালো। একটা বিষয় জানতে চাই, সেটা হলো যে তোমার বুড়ো ফসল 4 কাঠা জমিতে কেমন ধান আসতে পারে? বুড়ো ফসল 4 কাঠা জমিতে ধরেন গিয়া কাঠা প্রতিতে 2 মণ কি 3 মণ। 3 মণ, আচ্ছা আচ্ছা। 3 মণ ধান হলে 12 মণ হতে পারে আর কি 4 কাঠায়। আচ্ছা, বাজার মূল্য কেমন আছে ধানের বর্তমান তোমাদের এরিয়াতে? এখন বাজার মূল্য 1100-1200 টাকা মণ। 1200 টাকা, কখনো কখনো বাড়ে কমে, বাজার আসলে ডিপেন্ড করে অনেক সময় ইয়ার উপর। তো খুবই ভালো, তোমার কাছে সুন্দর সুন্দর ইনফরমেশনের জন্য অসংখ্য ধন্যবাদ। কৃষি সম্পর্কে তুমি আসলে যেটুকু জানো এইটুকু ইনফরমেশন দিলে। আরেকটা বিষয় তোমার কাছে জানতে চাই যে আসলে তোমার পড়াশোনা রেজাল্ট কি চলতেছে? তুমি কি এটা পরীক্ষা দিছো? এইটা পরীক্ষা দিয়ে এইটা আর কি এই তারিখে উঠলাম। এই তারিখে উঠলা, পরীক্ষা দিবা? ও নতুন আচ্ছা, ঠিক নতুন। আছে। তুমি আসলে কৃষির পাশাপাশি হচ্ছে যে পড়াশোনাটা খুবই মনোযোগী সহকারে চালিয়ে যাও, পড়াশোনা করো। আসলে এত সুন্দর করে ইনফরমেশন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, রোপণ কার্যক্রম চালিয়ে যাও, সমস্যা নেই। তো সুপ্রিয় দর্শক, আসলে এখানে আমরা যেখানে আসছি এখানে হচ্ছে আশেপাশে যতগুলা কৃষি জমি আছে এগুলা সবই রোপণ কার্যক্রম মোটামুটি কমপ্লিটেড। এখন হচ্ছে যে আহ, ওনাদের ক্ষেত্রে লাস্ট রোপণের দৃশ্য আপনাদেরকে আসলে দেখাচ্ছি। যে রোপণ কার্যক্রম হচ্ছে বাংলাদেশে যদি মেশিন সিস্টেমগুলো অ্যাভেলেবেল হতো তাহলে কৃষকের অনেকটাই ইয়া হতো, যে তাড়াতাড়ি রোপণ করতে পারতো। হ্যাঁ, আর এখানে হচ্ছে যে যেভাবে বর্তমানে আসলে রোপণ করা হচ্ছে এটা হচ্ছে যে উম, হাতে হাতে আসলে প্রত্যেকটা চারা আসলে মাটিতে খুইয়ে দিতে হয়। আসলে কাদা মাটিতে অ্যাট ফার্স্ট হচ্ছে এগুলো হাল চাষ করে নেওয়া হয়, পরে হচ্ছে জমি প্রস্তুত করার পর আসলে সার দেওয়া হয়ে থাকে। এখানে আসলে আমি সারের দৃশ্য দেখাতে চাই যে আসলে ডিএবি টিএসপি পরে হচ্ছে এই সকল সারগুলো দেওয়ার পর হচ্ছে রোপণ কার্যক্রম শুরু করা হয়। আসলে পার কাঠায় যে পরিমাণ দান হয়ে থাকে সেই পরিমাণ আসলে কখনোই আহ, বেশি একটা লাভবান হয় এমন না। প্রতি কাঠা জমি রোপণের জন্য হচ্ছে 300 থেকে 400 টাকা ওনাদের খরচ আছে। তারপর হচ্ছে সার দেওয়া হয়ে থাকে মিনিমাম হচ্ছে যে 200 থেকে 300 টাকা মিনিমাম। পরে হচ্ছে আরও ইউরিয়া সার দিতে হয়, বিষ দিতে হয়, আর রোপণের জন্য যে পানি বাড়া এটা দিতে হয়। আসলে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো অ্যাট ফার্স্ট ওনারা যে পানিটা দিয়ে থাকে এটা কিন্তু বুড়ো সিজনে পানিটা আসলে কল থেকে দেওয়া হয়ে থাকে। এটা পানির ভাড়া দিতে হয় 4 থেকে 500 টাকা। পরে রোপণের জন্য হাল চাষ করা হয়ে থাকে 300 টাকা থেকে 400 টাকা। যদি আমরা 400 টাকা ধরি, 900 টাকা। আসলে টোটাল খরচটা আমি তুলে ধরার চেষ্টা করতেছি। 900 টাকা হলে যে সার যদি দেওয়া হয়ে থাকে মিনিমাম 300 টাকা, তাহলে হচ্ছে 1200 টাকা। আর রোপণের জন্য খরচ হয়ে থাকে 500 টাকা, 1200 আর 500 হচ্ছে 1700 টাকা। এরপর হচ্ছে আগাছা পরিষ্কারের জন্য মিনিমাম 300 টাকা দিতে হয়, তাহলে হচ্ছে 2000 টাকা। আর হচ্ছে যে পরে কাটানোর জন্য হচ্ছে 500 টাকা, আবার তাহলে হচ্ছে 2500 টাকা। এরপর হচ্ছে আবার বা যে আসলে মারাই করার জন্য ওইখানেও 300 টাকা কাঠা নেওয়া হয়ে থাকে, 2800 টাকা। আর হচ্ছে যে এরকম কিছু আসলে খরচ আছে যেগুলা প্রতিনিয়ত কৃষকের করতে হয়। এরপর হচ্ছে যে জ্বালা টালা এগুলা যদি আসলে কিনতে হয়, সব মিলায় 3000 টাকার মতো খরচ আসলে আছে প্রতি কাঠার জন্য। এখানে ধান যদি হয় 3 মণ, 3 × 3600 টাকা, আসলে ওনার লাভ হচ্ছে 600 টাকা। তবুও কিন্তু ওনারা আসলে প্রতিনিয়ত খেতে পরিশ্রম করে যেতে হয়। আর হচ্ছে যে আহ, এই সকল ফসল হচ্ছে ওনাদের আহ, যারা ক্রিয়েট করে থাকেন তাদের বংশগতভাবে ওনার দাদারা করেছেন, তার বাবা বাবা করেছেন, ওনারা করেন। এইভাবে আসলে তাদের যে ছেলে মেয়ে থাকেন তারা আসলে করে থাকেন। আসলে আহ, প্রতিনিয়ত তারা আসলে এই ক্ষেতে আসলে বেশি লাভবান না হওয়া সত্ত্বেও কিন্তু আসলে রোপণ করে থাকে। কারণ হচ্ছে এটা আসলে তাদের বংশগত যে তারা রোপণ কার্যক্রমটা করে থাকে, এটা আসলে বংশগত তারা অভ্যস্ত, যে এটা আসলে তাদের সাংসারিক একটা অংশ মনে করে তারা।
আসলে কৃষকরা যদি চিন্তা করতো যে না আমি 2 কাঠা জমি চাষ করে বা হচ্ছে অনেক কৃষক আছে যে 5 পোড়া 3 পোড়া এরকম জমি ক্রিয়েট করে থাকেন, জমি চাষবাস করে থাকেন। যদি ওনারা চাইতো যে মোটামুটি হচ্ছে যে যে কয়েক কাঠা রোপণ করে নিজের ধান আসলে নিজেই খাইলো, পরে হচ্ছে আর আবাদ করলো না। এরকম হলে কিন্তু শহরের মধ্যে আমরা যে চাউলগুলো পেয়ে থাকি এগুলা কিন্তু কখনোই এত সুন্দরভাবে পাইতাম না। এটা আসলে এত সুন্দর চাউলগুলো কখনোই আমরা পাইতাম না। আর হচ্ছে ওনারা এত সুন্দর কষ্ট করে যে ফসল চাষবাস করে থাকেন সেজন্যই আমরা কিন্তু হচ্ছে যে শহরের মধ্যে অনেক সুন্দর চাউল পেয়ে থাকি। আরেকটা বিষয় আমি আসলে এত খরচ যে বিষয়টা, এটা বিষয়ে একটু কথা বলতে চাই। যদি বাংলাদেশ সরকার আসলে কৃষি খাতে আসলে ভর্তুকি বা হচ্ছে অনেক সময় সার, বিষ, পরে হচ্ছে যে কখনো কখনো রোপণের জন্য যদি সাহায্য করে থাকে সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট যদি আসলে সারা বাংলাদেশে কৃষি খাত আসলে যদি সহায়তা করে থাকে সেক্ষেত্রে কিন্তু কৃষক অনেকটাই লাভবান হবেন। বর্তমান কৃষি কিছু কৃষি আছে যেগুলা বিনিয়োগের জন্য নির্ভরযোগ্য খাত। এগুলো আসলে সব ক্ষেত্রে আসলে নির্ভরযোগ্য না বা লাভবান না, কৃষক লসের সম্মুখীন হতে হয়। যে সকল ফসল আসলে বাংলাদেশের জন্য সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলোর ক্ষেত্রে আমি আসলে বলতে চাই যারা কৃষি অফিসার আছেন তারা হচ্ছে যে গ্রাম লেভেলে গিয়ে যদি আসলে ক্ষেত মাঠ পর্যবেক্ষণ করেন। অনেক কৃষি অফিসার আছেন, আসলে আমি অনেক ভিডিও করে থাকি, এগুলো ভিডিওতে আসলে কৃষি অফিসাররা ভিজিট করে থাকেন, যে ফিল্ড ভিজিট করে থাকেন। তারা হচ্ছে ক্ষেতের কি কি সমস্যা হয়ে থাকে, কি ধরনের আসলে পোকা আক্রমণ করে থাকেন, এই সকল বিষয়ে আসলে কৃষকদেরকে সাহায্য সহযোগিতা করে থাকেন। যে আহ, রোপণের জন্য অনেক সময় হচ্ছে যে পোকা ধরে থাকে, পরে হচ্ছে অনেক বিষয় থাকে। আর সরকার যদি আসলে অনেক ক্ষেত্রে আমি জানি যে আসলে বীজ দিয়ে থাকে, এগুলা যদি আসলে আরও একটু মোটামুটি হচ্ছে কৃষকদের প্রতি আসলে সহানুভূতি হয়, সরকার যদি ভর্তুকিটা দিয়ে থাকে, সারগুলা আসলে যদি বিনামূল্যে ওনারা পেয়ে থাকে, সেক্ষেত্রে আসলে মোটামুটি আমি মনে করি কৃষি খাতটা আরও সামনের দিকে অগ্রসর হবে। আমি মনে করি বাংলাদেশ হচ্ছে কৃষির জন্য কৃষির একটা প্রাণ। কারণ কৃষি যদি আসলে এত কষ্ট করে সোনার ফসল না ফলাইতো তাহলে বাংলাদেশ বাহিরের কান্ট্রি থেকে যদি আসলে ধান চাউলগুলো ইনপুট করতে হতো বাংলাদেশের জন্য, তাহলে কিন্তু অনেক হতো যে ধানের মূল্য কখনো এমন থাকতো না। হ্যাঁ, ধানের মূল্য মোটামুটি হচ্ছে যে দাঁড়াতো 3,000 টাকা বা হচ্ছে 4,000 টাকা মন। আর বাংলাদেশে এত সুন্দর বা সারা বাড়িঘর বাদে যে সকল ফসল থাকে ম্যাক্সিমাম ফসলই কিন্তু কৃষকেরা আসলে ধান চাষ করে থাকে। এই সকল জমির ক্ষেত্রে আমি মনে করি গভর্নমেন্ট যদি আসলে আহ, কৃষকদেরকে একটু হেল্প করে থাকেন, যদিও আসলে সমস্ত কৃষকদেরকে তো আসলে গভর্নমেন্ট হেল্প করতে আসলে পারবে না, যদি চায় সেক্ষেত্রে পারবে। বাট আসলে আমি চাই যে মোটামুটি দরিদ্র লেভেলের অনেক কৃষক থাকে যাদের আসলে খুবই কষ্ট হয়ে থাকে ফসল ক্রিয়েট করার জন্য, ফসলগুলো আসলে চাষবাস করার জন্য। আর সেক্ষেত্রে কয়টাই গেছে? যদি আসলে ওনারা আসলে সদয় হন। আসলে কৃষি কর্মকর্তা আছে অনেক, যারা সারা বাংলাদেশে অনেক পরিশ্রম করে থাকে আমি জানি। তারা যদি আরো আসলে করে থাকেন, যে একটু আহ, ভালোভাবে ফিল্ড ভিজিট করেন তাহলে হচ্ছে অনেকটাই হেল্পফুল হবে। হুম। আর কৃষি কালকা করিবা বাংলাদেশে আসলে কৃষি প্রধান দেশ। আমি মনে করি কৃষি আসলে বর্তমানে ভালো কই ফেলে আর WSTV মিডিয়া থেকে আমরা সারা বাংলাদেশে আসলে অনেক সময় অনেক এরিয়া ভিজিট করে থাকি, যেমন পোলট্রি খাতে অনেক মানুষ আসলে আগ্রহী হচ্ছে, কালার বাটে আসলে মানুষ অনেক আগ্রহ হচ্ছেন। পরে হচ্ছে ফার্মিং যে সকল আছে এগুলাতে আসলে অনেক ভালো আগ্রহ মানুষের মোটামুটি। আর তাছাড়া ফিশারি যারা করে থাকেন, ফিশারিগুলোতে আসলে মোটামুটি যে মানুষ অনেকটাই আগ্রহ পোষণ করতেছে, ফিশারিগুলো মোটামুটি অনেক লাভবান। আর একটা বিষয় সেটা হলো যে ফিশারিগুলো যারা আসলে করে থাকেন সেক্ষেত্রে আসলে ইনভেস্ট মোটামুটি ভালোই করতে হয়, সেক্ষেত্রে লাভবান কিন্তু অনেকটাই বেশি। আর একটা কথা বলতে চাই সেটা হলো যে যারা মোটামুটি যে কৃষি খাত নিয়ে অলওয়েজ গবেষণা করে, অন্য অন্য কান্ট্রিতে যারা কৃষি নিয়ে আসলে গবেষণা করে, বাংলাদেশেও এটা আছে। আমাদের শাইখ সিরাজ স্যার উনি আসলে কৃষির প্রতি ভালো আসলে জনগণকে অনেক ভিডিও উপহার দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো হেল্পফুল হয়ে থাকে জনগণের জন্য। আসলে WSTV মিডিয়া সবসময় কৃষি যারা করে থাকেন তাদের উদ্দেশ্যে আমরা ভিডিওগুলো ক্রিয়েট করে থাকি। তো আমরা এখন যেটা দেখতেছিলাম যে চারা রোপণের দৃশ্য, চারা রোপণ আসলে
কার্যক্রম অন্য একদিন আমরা অন্য একটা ফিল্ডে আবার গিয়ে আপনাদেরকে আসলে চারা রোপণ সম্পর্কে ভালো অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করব। আসলে WSTV মিডিয়ার জন্য সকলের কাছে দোয়া চেয়ে WSTV মিডিয়া যেন আসলে কৃষি নিয়ে একটা ভালো পজিশনে যেতে পারে ভবিষ্যতে, যে আমরা যেন কৃষিমূলক অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি, সেই জন্য WSTV মিডিয়ার জন্য দোয়া চেয়ে আজকে আমরা ভিডিও এখানে সমাপ্তি ঘোষণা করার জন্য চিন্তা করতেছি। আরেকটা কথা আমি লাস্টে বলতে চাই, সেটা হলো যে প্রতিনিয়ত কৃষকেরা হচ্ছে যে এই সকল জমিতে চাষবাস করে থাকেন। চাষবাস আসলে খুবই কঠিন একটা কাজ। যারা চাষবাস করে থাকেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, সেটা হলো যে চাষবাসের জন্য জমির ব্যাপার স্যাপার আছে, জমি প্রস্তুত করতে হয়, আগাছা পরিষ্কার করে দিতে হয়, আরও কিছু ব্যাপার স্যাপার আছে, যে জমির কিছু ব্যাপার আছে যে এগুলা সব ক্রিয়েট করতে হয়। এই যে এখানে যে জমিগুলো, এখানে ফসলি জমি খুবই ভালো। বুড়োর আগে হচ্ছে চাষ করে থাকেন, যে কি বলে সরিষা চাষ করে থাকেন। সরিষা খুবই ভালো ফলন হয়ে থাকে কৃষকের, এই যেখানে সরিষা ক্ষেত আছে। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন। অন্য একদিন আমরা আবার একটা ভিডিও তুলে ধরবো। আমাদের মাঝে আজকে ভিডিওতে ছিলেন হচ্ছে নাসরিন, ভিডিও করলেন। তো সকলে ভালো থাকবেন। WSTV মিডিয়ার পক্ষ থেকে দোয়া চেয়ে আজকের মতো ভিডিও এখানে সমাপ্তি ঘোষণা শেষ করতে চাচ্ছি। সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে ভিডিও শেষ করতে চাচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।